মুশফিক ক্যাপ্টেন্সি করেছেন, সাকিব, মাশরাফি, সাকিব আল হাসান ক্যাপ্টেনকে। দেশের ক্রিকেট সাংবাদিকতার জনপ্রিয় তিন মুখ নোমান মোহাম্মদ, রিয়াসাদ আজিম, দেব চৌধুরী এক টেবিলে যুক্তি, তর্ক আর পরিসংখ্যান ঘেটে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসের সেরা একাদশ বাছাইয়ের কঠিন আলোচনায় ব্যস্ত তারা। ক্রিকেটের অভিজাত ফরম্যাটে বাংলাদেশের 25 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন BCSA এমন অসাধারণ আয়োজন করে। জুরি বোর্ডের সদস্য হিসেবে এই তিনজন অভিজ্ঞ সাংবাদিক রীতিমতো ভোটিংয়ের মাধ্যমে ইতিহাস সেরা একাদশ নিয়ে হাজির হন। চলুন একে একে সেরা একাদশে থাকা ক্রিকেটারদের নামগুলো জেনে নেওয়া যাক। ওপেনার হিসেবে তামিম ইকবালকে বেছে নিতে তেমন সমস্যাতেই পড়তে হয়নি জুরি বোর্ডকে। রিয়াসাদ আজিম ঘোষণা করেন খান সাহেবের নাম। তামিম ইকবাল খান আমাদের একদমই প্রথম চয়েস মানে যেহেতু আমাদের শুরু থেকে শুরু করতে হবে। সো লর্ডসে গিয়ে সেঞ্চুরি, ইংল্যান্ডে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, 6 মিলে 200 করা, ইমরুলের সাথে 312 রানের পার্টনারশিপ, মানে এগুলো আমরা সবাই জানি। এর বাইরে তামিম ইকবালের আরও কত ইনিংস রয়েছে যেগুলো হয়তো বিশাল সেঞ্চুরি হয়নি। তিনি নিজে বলেন যে 54 রানসের একটা ইনিংস নিউজিল্যান্ডে খেলে সেটা তিনি অসাধারণ করেছেন। তামিম ইকবালের পার্টনারকে নিয়ে বেশ আলোচনা হয় জুরি বোর্ডে। শেষ পর্যন্ত ভোটের মাধ্যমে শাহরিয়ার নাফিসকে বেছে নেওয়া হয়। তার নাম ঘোষণা করেন দেব চৌধুরী। তামিমের পার্টনার অ্যাকচুয়ালি 2 নেমস কেম আপ, শাহরিয়ার নাফিস এবং ইমরুল কায়েস। দুজনের স্ট্যাট অলমোস্ট আইডেন্টিক্যাল, সিমিলার। জুরিদের যে ভোট, রিয়াসাদের ভোট ছিল একদিকে, আমার ভোট ছিল একদিকে, নোমান ভাইয়ের ভোট ছিল একদিকে। স্বাভাবিক প্রশ্ন 3 নম্বর পার্সন থাকে, সেটা নাই বলি। মূল বিষয়টা হচ্ছে দিন শেষে আমরা সিদ্ধান্ত নিয়েছি ভোটিংয়ের মাধ্যমে শাহরিয়ার নাফিস উইল ওপেন উইথ তামিম ইকবাল খান। খুব ছোট যুক্তি যে শাহরিয়ার নাফিসের যে 130 এগেনস্ট অস্ট্রেলিয়া, এটা বাদ দিয়েই বলছি, তিনি যে সময়টাতে খেলেছেন, যে প্রতিপক্ষের এগেনস্টে খেলেছেন এবং ওই প্রতিপক্ষের যে ক্রিকেটারদের মান, তাদের খেলার ধরন এবং ক্রিকেটীয় অর্জন, ওই হিসেবগুলো করলে কোনোভাবেই ইমরুল কায়েসকে আমরা শাহরিয়ার নাফিসের জায়গায় আনতে পারছিলাম না। ইমরুল কায়েস তামিমের সঙ্গে তার পার্টনারশিপ ভালো হয়, জেলিং ভালো হয়, দুজনের রেকর্ডস অসাম, এ সব কিছু মেনে নিয়েই জুরি বোর্ডের, সম্মানিত জুরি বোর্ডের যে সিদ্ধান্ত ভোটিং, সেখানে তামিমের পার্টনার হিসেবে শাহরিয়ার নাফিসি সিলেক্টেড হয়েছেন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। 3 নম্বর পজিশনে মিস্টার 50 খ্যাত সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সুমনের নাম নিয়ে হাজির হন নোমান মোহাম্মদ। 3 নম্বর পজিশনে হাবিবুল বাশার সুমন। আমার কাছে মনে হয় এটা একটা অবভিয়াস চয়েস। সময়টাকে যদি আমরা বিবেচনায় রাখি, তার ওই যে 50টা টেস্ট খেলে 3000-এর উপরে রান করেছেন, তো 27টা 50+ ইনিংস, তো মাত্র 3টা সেঞ্চুরি এবং 24টা 50-র কারণে মিস্টার 50 নাম হয়ে গিয়েছে। তো এখনকার সময়ে যদি সুমন ভাই থাকতেন, খেলতেন, আমি বিবেচনা করি ওই 27টা 50+ ইনিংস আসলে 54টা 50+ ইনিংস, এবং ওই 3টা সেঞ্চুরি এখনকার সময় সুমন ভাই খেলে আমার ধারণা 10-12টা সেঞ্চুরি আসলে হয়ে যেত। এবং যেই সময়টা দেখেছেন আমাদের ডেবিউট টেস্টে, তার ওই যে 71 রানের ইনিংস, এরপরের যে 4-5টা বছর বাংলাদেশে একজনই ব্যাটসম্যান কনসিস্টেন্টলি রান করতেন, নেমেই 50 করবেন এটা আমরা জানতাম, এবং এটাও জানতাম সেঞ্চুরিটা হয়তো করতে পারবেন না। সুমন ভাইকে নিয়ে আসলে এখানে ডিবেট করার কোনো জায়গা আছে বলে আমার কাছে মনে হয় না। হাবিবুল বাশার সুমন নাম্বার 3-তে বাংলাদেশের এই 25 বছরের টেস্ট দলটাতে অবভিয়াস চয়েস। ইতিহাস সেরা এই দলের নাম্বার 4-এ মুমিনুল হক। 5-এ জায়গা করে নেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম মহাতারকা মোহাম্মদ আশরাফুল। মুমিনুল হক বাংলাদেশের টেস্টের সর্বোচ্চ শতকধারী ব্যাটার। একসময় বাংলাদেশের ব্যাটম্যান ছিল, এখন একটু নিচে নেমে গেছে, 75-এর কাছাকাছি এভারেজে ব্যাট করতেন। আপস ডাউন গেছে, ক্যাপ্টেন্সি করেছেন, ফর্ম হারিয়েছেন, দল থেকে টেকনিক্যালি বাদ করেছেন, আবার কামব্যাক করেছেন। মাউন্ট মঙ্গানুই টেস্টের কথা যদি আমরা বলি, সেখানটা 80+ একটা ইনিংস ছিল, বাংলাদেশ সেই টেস্টে জিতেছিল, তিনি সেটার ক্যাপ্টেন ছিলেন। এখনও যদি টেস্টে, মানে থাকে না চেতেশ্বর পূজারা নিয়ে অনেক আলোচনা হয় ইন্ডিয়ায়, বাংলাদেশের আসলে টেস্ট প্লেয়ারকে চোখ বন্ধ করে যদি আপনি অপশন খোঁজার চেষ্টা করেন, সেই প্লেয়ারটা হচ্ছে মুমিনুল হক। সো মুমিনুল হককে পিক করার ক্ষেত্রেও নাম্বার 4 এই দলের 11 জনের মধ্যে নাম্বার 4 কাকে বেছে নিব, সেই নাম্বার 4 খোঁজার ক্ষেত্রে আসলে আমাদের খুব বেশি বেগ পেতে হয়নি। আমাদের জুরি একদমই সর্বসম্মতিক্রমে মুমিনুল হককে আমরা পিক করেছি। অ্যান্ড মুমিনুল হক এই মুহূর্তে যে অবস্থায় রয়েছেন, হয়তো আরও অন্তত 5 বছর খেলার সুযোগ রয়েছে, খেলতে পারেন যদি ফিট থাকেন, ফর্ম থাকে।
তখন হয়তো আরও বড় পর্যায়ে চলে যাবেন, আরও অনেক রানস করবেন। বাট রাইট নাও মুমিনুল হক হ্যাজ নো ডাউট অ্যাবাউট হিম টু পিক হিম অ্যাজ আ নাম্বার 4 ব্যাটার। 5 হচ্ছে ম্যাজিক নাম্বার। আর বাংলাদেশ ক্রিকেটে আপনি যদি সত্যিকার অর্থে প্রথম ম্যাজিক কারো হাত থেকে, কারো ব্যাটিং থেকে কিংবা কারো কাছ থেকে দেখে থাকেন, দ্যাট ইজ মোহাম্মদ আশরাফুল, দ্য ম্যাজিক ম্যান, দ্য ফার্স্ট সুপারস্টার অফ বাংলাদেশ ক্রিকেট। আমি খুব স্পষ্ট মনে করতে পারি ওই সময় ESPN-এর একটা পোস্টার ছিল, ওই পোস্টারে আপনার ডেভিড বেকহ্যাম, মাইকেল শুমাকার, তারপর সচিন টেন্ডুলকার, সম্ভবত টাইগার উডস ছিলেন। এরকম 4 জন ক্যারেক্টারের সাথে একমাত্র বাংলাদেশি ছিলেন, দ্যাট ওয়াজ আওয়ার ভেরি ওন মোহাম্মদ আশরাফুল। আমাদের এই জুরিদের যে ভোটিং, সেখানে মোহাম্মদ আশরাফুল উইল প্লে অ্যাট নাম্বার 5। তার রিমার্কেবল ইনিংসেস আছে, আশরাফুলের স্ট্যাট তার ট্যালেন্টের তুলনায় যথেষ্ট খারাপ। আশরাফুল যা করতে পারতেন তার কিছুই করতে পারেননি, তার ক্যারিয়ার নিয়ে প্রচণ্ড রকম ডিবেট রয়েছে। এই সব কিছু বিবেচনায় নেবার পরেও 25 বছরের সেরা এই টেস্ট দলে উইকেট কিপার ব্যাটার হিসেবে থাকছেন মুশফিকুর রহিম। আমাদের এই টিমটার উইকেট কিপারও মুশফিক, তার স্ট্যাটই তার হয়ে কথা বলছে যে এখানে তিনি 6000-এর উপরে টেস্ট রান এরই মধ্যে করে ফেলেছেন। অবভিয়াসলি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট ম্যাচও তিনি খেলবেন, আমরা প্রবলভাবে আশাবাদী। হয়তো বা তার স্ট্যাট যেটা দেখাচ্ছে তার চেয়ে ভালো আমরা এক্সপেক্ট করেছিলাম, এখন এটা আমাদের প্রায় সবার ক্ষেত্রেই বলা যায়। কিন্তু যখন আপনি হিসাব করবেন, লনজিভিটির হিসাবটাও করেন যে লর্ডসে ডেবু হয়েছে একটা ছেলে, সেই আজকে থেকে আরও 20 বছর আগে, এখনও তিনি খেলে যাচ্ছেন, 100টা টেস্ট ম্যাচ খেলছেন, 6000-এর উপরে রান করে ফেলেছেন, অ্যাপ্রোচিং 40, তার এইখানটাতে হচ্ছে গিয়ে অ্যাভারেজ 12টা সেঞ্চুরি এবং তার মধ্যে 3টা ডাবল সেঞ্চুরি। এই মুশফিককে আসলে আপনার কোনো রকম কোনো ডাউট ছাড়াই বাংলাদেশের এই সর্বকালের সেরা টেস্ট দলে তিনি থাকবেন। অনেকের মতেই তিনি বাংলাদেশের সর্বকালের সেরা টেস্ট ব্যাটসম্যান হিসাবেও তিনি থাকতে পারেন। একাদশে থাকবেন, কোন পজিশনটাতে খেলবেন সেটা হচ্ছে কি একটা বিবেচনা। কিন্তু আমরা অন্যান্য যে বিষয়গুলো যারা আমাদের এখানটাতে রয়েছে তাতে আমাদের কাছে মনে হয়েছে যে মুশফিককে এই 6 নম্বরই তার জন্য প্রপার পজিশন। যদিও আমরা এটার সঙ্গে এগ্রিড, মুশফিক নিজেও হয়তো এগ্রি করবেন না, যে তিনি তার ক্যারিয়ারে যদি আরেকটু উপরে খেলতেন অন্তত পক্ষে গত 5, 7, 10 বছরে, তাহলে আমরা আমাদের এই সর্বকালের সেরা একাদশেও মুশফিককে আরেকটু উপরে হয়তো বা রাখতাম। কিন্তু এখন তাকে আমরা থাকবেন তো তিনি অবশ্যই 6 নম্বরে থাকেন। বাংলাদেশের সর্বকালের সেরা এই টেস্ট দলে অলরাউন্ডার থাকছেন 2 জন, যাদের মধ্যে একজন সর্বকালের সেরা বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, আরেকজন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসান মানে কেন তাকে পিক করলাম আমরা, এইটা নিয়ে যদি আসলে ব্যাখ্যা দিতে যাই, এই ব্যাখ্যাটা আমাদের কাছে হাস্য করতে পারে। সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ারের আক্ষেপের জায়গা হইতে পারে তার ব্যাটিং। নিউজিল্যান্ডে গিয়ে 217 মারা একজন ক্রিকেটার, মানে তিনি কেন টেস্ট খেলতে চান নাই, তাকে জোর করে টেস্ট খেলাতে হতো, ক্যাপ্টেন্সি দিয়ে হলেও সাকিবকে টেস্ট খেলাতে হবে, সাকিব অন্য ফরম্যাটে খেলবে, টেস্ট খেলবে না, এই টাইপের ডিবেট। টেস্ট বাদ দিয়ে তিনি IPL খেলতে চান, এই টাইপের ডিবেট। এত কিছু হওয়ার পরে আপনি যদি টপ 3 or 4 রানস গেটার দেখেন বাংলাদেশের টেস্ট হিস্ট্রিতে, সাকিব আল হাসান। বোলিং ডিপার্টমেন্টে যদি আমরা দেখি, এখন পর্যন্ত সাকিব আল হাসান বাংলাদেশের টেস্টে সর্বকালের সেরা বোলার। ব্যাটিংয়ে তো স্ট্যাটটা আমি বললাম। সো সাকিব আল হাসান কি এবং সাকিব আল হাসানকে কেন পিক করা হলো, এটা নিয়ে আসলে খুব বেশি ডিসকাশনের প্রয়োজন নেই। এবং কিছু কিছু ক্ষেত্রে সাকিব আল হাসান হি শোড হিজ ক্যারেক্টার। বাংলাদেশ যখন বড় দলকে হারিয়েছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে বাংলাদেশ হারিয়েছে, ওই যে B2 বিমানের মতো পাখা মেলে দৌড়ানো, স্যালুট দিয়ে হচ্ছে ব্যাটসম্যানকে বিদায় জানানো, এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলোই আসলে বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে, বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব দরবারে চেনানোর ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে। সো হি ইজ মোর দ্যান আ স্পোর্টসম্যান। আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয়, যিনি আসলে বাংলাদেশের ক্রিকেটের দুমড়ে মুচড়ে যাওয়া অনেকটা শ্যাবি ফেসটাকে অনেক ক্ষেত্রে স্মার্টেস্ট করেছেন তার পারফরমেন্স দিয়ে, তার অ্যাগ্রেশন দিয়ে, তার স্টাইল দিয়ে। বেস্ট 11টা চুজ করার জন্য একটা ক্রাইটেরিয়া আমরা সেট করে নিয়েছিলাম যে 2 জন অলরাউন্ডার আমরা রাখবো। এর মাঝখানে একজন অলরাউন্ডারকে সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় যে অলরাউন্ডার, সেখানে অপশনসই আসলে খুব বেশি ছিল না, কিন্তু যে অপশনটাই সামনে এসেছে বর্তমান বাস্তবতা এবং বাংলাদেশ ক্রিকেটের বাদবাকি 25 বছরের বাস্তবতায়, ওই অপশনটা প্রবাবলি বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে অলরাউন্ডার হিসেবে টেস্টে বেস্ট পসিবল সেকেন্ড অপশন, মেহেদী হাসান মিরাজ। ভবিষ্যতে হয়তো তাকে আমরা টেস্ট ক্যাপ্টেন্সিতেও দেখতে পারি এবং সেটার খুব ভালো সম্ভাবনা রয়েছে। মিরাজকে ইনক্লুশনের অন্যতম প্রধান কারণ ছিল হচ্ছে যে লোয়ার ডাউন দ্য অর্ডারে মিরাজের যে ইফেক্টিভ ব্যাটিং, এর সঙ্গে তার যে বোলিং ক্যালিবার, এই যে তার
9-10 বছরের যে ক্যারিয়ার, এই ক্যারিয়ারের এই সময়টাতে মিরাজ নিজেকে এমন একটা জায়গাতে নিয়ে গিয়েছেন যে টেস্টের বোলার মিরাজ, যিনি হোম কন্ডিশনে অনেক বেশি সাকসেসফুল, অ্যাওয়ে কন্ডিশনগুলোতে কিছু ক্ষেত্রে অনেক ডিবেট রয়েছে, সেটা বাংলাদেশের অন্যান্য বোলারদের নিয়েও রয়েছে। সো মিরাজকে ওই জায়গাটা দিতে আমরা বাধ্য হয়েছি, এবং এর সঙ্গে আপনি যোগ করে নিন যে লাস্ট 3.5 ইয়ার্সে ব্যাটসম্যান মিরাজের যে ডিফারেন্ট একটা ট্রান্সফরমেশন। কেননা তার আগের ফেসে যদি আমরা চলে যাই, মিরাজকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে অন অ্যান্ড অফ ব্যাটিং করছেন, ভালো করছেন, অনেক সময় মানে খুব হাস্যকরভাবে আউট হচ্ছেন, কিন্তু লাস্ট 3.5 ইয়ার্সে মিরাজের ব্যাটসম্যানশিপ বা ব্যাটিংয়ের যে ট্রান্সফরমেশন, যেভাবে দলের জন্য কন্ট্রিবিউট করা, সেটা এক কথায় রিমার্কেবল। সো ওই জায়গা থেকে একজন প্রপার অলরাউন্ডার হিসেবে মিরাজকে আমরা নাম্বার 8-এ পিক করেছি। সাকিব মিরাজদের সাথে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে জায়গা করে নেন কিংবদন্তি মোহাম্মদ রফিক। থার্ড স্পিনারকে ব্যাপক মারামারি হয়েছে এবং নিজেদের মধ্যে ব্যাপক তর্ক বিতর্ক হয়েছে। শেষ পর্যন্ত গিয়ে আমরা যেই জায়গাটাতে মতকে পৌঁছেছি যে মোহাম্মদ রফিক নাকি তাইজুল ইসলাম, আমাদের সম্মিলিত রায় হচ্ছে কি মোহাম্মদ রফিক। আপনি যদি স্ট্যাটে যান তাহলে তাইজুল ওয়ে হেড রফিক ভাইয়ের চেয়ে, যেই তাইজুল বাংলাদেশের এই মুহূর্তে সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার টেস্টে, তার হয়ে গেছে 232 উইকেট। সাকিবের চেয়ে খুব বেশি তিনি পিছিয়ে নেই এই মুহূর্তে, মাত্র তিনি 14টা উইকেট পিছিয়ে আছেন এবং সেটা তিনি টপকে যাবেন সামনেই। রফিক ভাইয়ের সেইখানে মাত্র হচ্ছে গিয়ে 100টা টেস্ট উইকেট 33 ম্যাচে। রেকর্ড তাইজুলের পক্ষে থাকলেও সময়টা যখন আপনি বিবেচনা করবেন তখন রফিক ভাইকে আমাদের মনে হয়েছে সময়ের চেয়ে এগিয়ে থাকা ক্রিকেটার। আমরা এখনো সার্টেনলি বিশ্বাস করি যে এই সময়েও যদি রফিক ভাই টেস্ট খেলতেন এবং তিনি সেটা খুব ভালোভাবে খেলতে পারতেন, অন্যান্য ফর্মেটে তো পারতেনই, টেস্টের ক্ষেত্রেও সেটা আসলে বলা যায়। এবং রফিক ভাইয়ের আসলে লার্জার দেন লাইফ তিনি ক্যারেক্টার। ক্রিকেট মাঠে এই রফিক ভাইকে আদর্শ মেনে কত কত ক্রিকেটার তৈরি হয়েছে, ক্রিকেট খেলতে উদ্বুদ্ধ হয়েছে। টেস্টেও যে তার যে ইম্প্যাক্ট, সময়টা আমরা 25 বছর টাইম ফ্রেমটা আসলে ধরতে চেয়েছি, একটু ছড়িয়েও দিতে চেয়েছি, সব কিছু মিলে রেকর্ড তাইজুলের পক্ষে প্রবলভাবে থাকলেও শেষ পর্যন্ত গিয়ে আমরা এখানে একাদশের থার্ড স্পিনার হিসাবে সাকিব এবং মিরাজের পর মোহাম্মদ রফিককেই বেছে নিয়েছি। সেরা একাদশে পেসার রাখা হয় 2 জনকে, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও শাহাদাত হোসেন রাজীব। শাহাদাত হোসেন রাজীবকে নিয়ে অনেক আলোচনা হয়েছে যে আসলে আরেকজন পেসার কে হবে, অন্য কে, সেটার আলোচনা আমার সাথে জুড়িতে যারা আছেন তারাই করবেন। এখানটায় অনেক অপশনস ছিল তুলনামূলকভাবে, যারা হচ্ছে কম উইকেট পেয়েছে। মানে আমরা মন্দের ভালো পিক করার ক্ষেত্রে গিয়েছিলাম। দেখুন, মাশরাফি বিন মুর্তজা তিনি 2009-এর পর টেস্ট খেলেন নাই, 2019 সাল পর্যন্ত মনে হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন। তিনি হচ্ছে পেসারদের মধ্যে হাইস্ট উইকেট টেকার। মানে আমাদের অবস্থাটা কত খারাপ। সো ওই জায়গা থেকে আমরা কাকে পিক করব, কোন পেসারকে পিক করব, 2 জন পেসার পিক করতে গিয়ে আমাদের মোটামুটি সত্যি কথা এসির মধ্যে আলোচনা করতে গিয়েও ঘাম ঝরেছে। শাহাদাত রাজীবের লর্ডসে ভালো করা, 5 উইকেট নেয়া, শাহাদাত রাজীবের ওই সময়, মানে আপনি যদি কাউকে চোখ বন্ধ করে পিক করেন যে আমি কাকে টেস্ট বোলার হিসেবে পিক করবো, মাশরাফি তো ইনজুর। আমি একটু বললাম না যে তামিম ইকবালকে ওপেনিংয়ে নেওয়া নিয়ে আসলে কোনো ধরনের ডিসকাশন হওয়ার সুযোগ ছিল না। শাহাদাত রাজীব যতদিন খেলেছেন ইনজুরি মুক্ত ছিলেন, বিতর্ক মুক্ত ছিলেন, টেস্ট বোলার হিসেবে তাকেই পিক করতে হবে, এটাও মোটামুটি অবভিয়াস ছিল। সো শাহাদাত রাজীব 70+ উইকেট পেয়েছেন, হয়তো ক্যারিয়ারটা আরও সুন্দর হতে পারতো, হয়তো 100 পেতে পারতেন, আরও বেশি করতে পারতেন। লর্ডসে উইকেট বা 5 উইকেট পাওয়ার মতো করে আরও হয়তো বড় বড় জায়গায় তিনি বাংলাদেশের হয়ে ভালো করতে পারতেন, সেটা হয়তো পারেন নাই। কিন্তু যতটুকু পেরেছেন আমাদের কাছে মনে হয়েছে, ডিসপাইট হ্যাভিং সাম ডিবেটস, এখানটায় অনেকের নামই এসেছে, শাহাদাত রাজীবকে আমাদেরকে পিক করতে হয়েছে। কারণ প্রপার টেস্ট বোলার হিসেবে, পেসার হিসেবে আসলে অন্য কাউকে আমরা খুঁজেই পাইনি। তাসকিনদের নাম এসেছে, বাট অন অ্যান্ড অফ ইনজুরি, এখনও ক্যারিয়ার চলমান, মাঝখানে খেলেন নাই, এই ডিসকাশনসগুলো ছিল। সো এই ডিসকাশনসগুলো যখন ছিল, তখন আপনি যখন খুঁজতে যাবেন যে প্রপার টেস্ট বোলারকে, শাহাদাত রাজীব ছাড়া আমাদের কাছে আসলে কোনো অপশন ছিল না, এবং তিনি আমাদের 2 জন পেসারের একজন। 25 বছরের টেস্ট হিস্ট্রিতে বাংলাদেশের বেস্ট 11 গঠন করতে গিয়ে সবচাইতে চ্যালেঞ্জিং যে জায়গাটা ছিল সেটা হচ্ছে 2 জন পেসার পিক করা। মানে পেসারদের অবস্থা এতটাই খারাপ যে 2 জন পেসার অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া ডিফিকাল্ট ছিল, স্ট্যাটস, ইম্প্যাক্ট সব কিছু মিলে। তো এখনও পর্যন্ত বাংলাদেশের যে পেস বোলাররা টেস্ট ক্রিকেট খেলেছেন, এখানে খুব সামান্য কিছু নাম, টু বি ভেরি স্পেসিফিক,
আলোচনা হয়েছে আমাদের রিয়াসাদ আজিম এবং নোমান মোহাম্মদের সঙ্গে, এবং আমি দেব চৌধুরী তিনজন মিলে যে তিনটা নাম নিয়ে আলোচনা করেছি, জাস্ট 3 নেমস। এর মধ্যে একটা নামের ক্ষেত্রে আমরা অবভিয়াসলি একটা জায়গাতে গিয়ে স্ট্রিক্ট হয়েছি, দ্যাট ইজ মাশরাফি বিন মুর্তজা, যিনি সবশেষ টেস্ট খেলেছেন 16 বছর আগে। 16 বছর আগে টেস্ট খেলা একজন মানুষ বাংলাদেশ টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি পর্যন্ত হাইস্ট উইকেট টেকার। এটাই বোধহয় প্রুফ করে যে বাংলাদেশের পেস বোলারদের টেস্ট ক্রিকেটে বোলিংয়ের অবস্থাটা কতটুকু ভয়াবহ। বাট নেভারদালেস মাশরাফি বিন মুর্তজা যদি ফিট থাকতেন, খেলতে পারতেন, তিনি নিজেকে কোথায় নিয়ে যেতে পারতেন সেটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা আছে, ডিবেট আছে, কিন্তু একটা ব্যাপার নিয়ে বোধহয় কোনো ডিবেট নাই, প্রাইম মাশরাফি ওয়াজ অ্যাবসোলুট প্রাইম পেসার। সো ওই জায়গা থেকেই আমরা একমত হয়েছি, ভোট দিয়েছি, এবং মাশরাফিকে 25 বছরের জন্য, 25 বছরে এসেছে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের যে 25 বছর পূর্ণ হলো, যে বেস্ট 11টা গঠন করা হয়েছে, সেখানে পেসার হিসেবে আমরা মাশরাফিকে রাখছি। এই দলের অধিনায়ক কে হবেন, সাকিব আল হাসান নাকি মুশফিকুর রহিম, সেটা নিয়েও জমে ওঠে তুমুল আলোচনা। শেষ পর্যন্ত সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয় সাকিবকে। মুশফিক ক্যাপ্টেন্সি করেছেন, সাকিব, মাশরাফি একটাই টেস্ট। কে ক্যাপ্টেন? কে সাকিব আল হাসান ক্যাপ্টেন? কে সাকিব আল হাসান। আপনি মনে হয়ে গেছেন। আমি আর বলার আর কি, আপনি বলার চেষ্টা করতেছেন কেন? বলার একটু চেষ্টা আসলে জায়গা ছিল, কেননা হচ্ছে কি আপনার অন্যদের কথা বাদই দেন, মমিনুলের মাউন্ট মঙ্গানুইতে ওরকম একটা জয় আছে না, মমিনুলের কথা আমি বলতেছি না, মুশফিকের কথা বলতে চাইছিলাম। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, এরকম 3টা জয়। সো তাও আপনারা পাত্তা দিলেন না। না, পাত্তা দিছি, পাত্তা সিরিয়াসলি দিছি আমরা। ভোটে নামার আগেই তো আমরা হারাই দিছে। হ্যাঁ হ্যাঁ, আপনি জিজ্ঞেস করছেন, আপনি ভোট চাইছেন, আমরা ভোট দিছি। জিজ্ঞেস করার পর যদি আলোচনার পর ভোটটা দিলে মনে হয় ভালো হইতো। এটা বেটার। আচ্ছা বলেন তাহলে, বলেন। ক্যাপ্টেন নিয়ে আসলে ডিবেট ছিল, প্রচন্ড রকম ডিবেট ছিল আমাদের তিনজনের মধ্যে। তো মুশফিকের যে অর্জন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এরকম টিমকে ঘরের মাটিতে তার নেতৃত্বে বাংলাদেশ হারিয়েছে। শ্রীলঙ্কাতে বাংলাদেশ 100তম টেস্ট মুশফিকের নেতৃত্বে দিতেছে, হিউজ অ্যাচিভমেন্টস। বাংলাদেশ ক্রিকেটের টেস্টে যে সবচেয়ে বড় জয়গুলো ছিল, তার 3টা জয় হচ্ছে অন্যতম, 3টাই মুশফিকের নেতৃত্বে। কিন্তু আমি এবং রিয়াসাদ একটা জায়গায় একমত হয়েছি যে বাংলাদেশ ক্রিকেট না, শুধু যে কোনো ক্রিকেটিং কালচারে আপনি যখন ক্যাপ্টেন চুজ করবেন, এবং সেটা যখন বাংলাদেশ ক্রিকেটের টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছর পূর্তি উপলক্ষে, তখন সেই ক্যাপ্টেনটাকে হইতে হবে লার্জার দ্যান লাইফ, এরকম কোনো ক্যারেক্টার, যিনি আমাদের দেশে তো অবশ্যই গ্লোবালি যেন আমরা এমন একজন ক্যারেক্টার দাঁড়া করাতে পারি যে সবাই ওরকম করে চিন্তা করতে পারে যে হি ইজ দ্য ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন। সো আমি এবং রিয়াসাদ এই জায়গাটাতে একমত ছিলাম সাকিব আল হাসানের ইস্যুতে, এবং নোমান মোহাম্মদ ভাই বা নোমান দা, হি ওয়াজ ফর মুশফিকুর রহিম, এবং আমাদের দুজনে শুধু মারে নাই অ্যাকচুয়ালি, পারলে মারতো। এবং মুশফিক শুনলেও কিন্তু বিশ্বাস করবে না যে নোমান ভাই এইরকম ফাইট করছে, এরকম ফাইট করছে। না 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 না, ঠিক আছে, আমি তো এখন আপনারা তো মানে এটা প্রকাশ করেই দিয়েছেন, সেটা তো বলার কিছু নাই, কিন্তু ফাইনালি গিয়ে ডিসিশন তো এটা হচ্ছে গিয়ে তিনজনেরই ডিসিশন। আমিও এখন এটা স্ট্যান্ড করছি যে অবশ্যই সাকিব আল হাসানই আমাদের ক্যাপ্টেন। ঠিক আছে, ও রিয়াসাদ যখন বলছে, এখন মানে রিয়াসাদও বলছে, দেবও বলছে, তো এখন তো আপনারা জেনেই গেলেন যে আমি আসলে মুশফিকের পরে ছিলাম, যে তার ওই ক্যাপ্টেন্সির অ্যাচিভমেন্টের কারণে। বাট স্টিল তাদের যে কথাবার্তা, ওদের যে পয়েন্ট, সেটাতে আমি কনভিন্স যে না, ঠিক আছে, সাকিবকে এই টিমটার বাংলাদেশের ক্যাপ্টেন করা উচিত। 25 বছরের সর্বকালের সেরা আমাদের যে টিমটা আমরা করতেছি, সেখানে সর্বকালের সেরা যে আমাদের ক্রিকেটার, তাকে আমরা ক্যাপ্টেন করছি, এইটারও আসলে একটা ভ্যালু রয়েছে। সো আমি মনে করি যে সাকিবের এই ক্যাপ্টেন্সিটা আসলে খুবই আমিও এটার সঙ্গে একমত। শুরুতে আমার দ্বিমত ছিল, আমি আমার ভোট আবার সাকিবের বাক্সে দিয়ে দিলাম। 2 ভোটের অবস্থা আছে না, দিয়ে দিলাম, এখন তো 3-0 সাকিবের।